ওয়েলকাম স্টুডেন্ট, আমি বিদিশা পাল, শ্রী রামকৃষ্ণ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি কলেজের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আজকে তোমাদের সামনে যে ভিডিওটা আমি নিয়ে এসেছি সেটা হলো FEEEর 2024-এর সম্ভাব্য কোয়েশ্চেন কী হতে পারে এবং কোন চ্যাপ্টার থেকে কী ধরনের কোয়েশ্চেন আসতে পারে সেই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্সগুলো নিয়েই কিন্তু আজকে এখানে আলোচনা করব। তো ফার্স্টেই যেটা আমরা দেখতে পাচ্ছি যে ইউনিট 1-এ যে চ্যাপ্টারটা আমাদের আছে ওভারভিউ অফ ইলেকট্রিক্যাল কম্পোনেন্টস, সেখানে মেনলি প্রথমেই যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে কী ধরনের এলিমেন্ট আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের রয়েছে। সেটা হলো প্যাসিভ এলিমেন্ট অ্যান্ড অ্যাক্টিভ এলিমেন্ট। এবার কোয়েশ্চেন এরকম হতে পারে যে প্যাসিভ এলিমেন্ট জিনিসটা কী। প্যাসিভ এলিমেন্ট বা প্যাসিভ কম্পোনেন্ট বলতে আমরা যেটা বুঝি, যেটা কিন্তু এনার্জিকে প্রডিউস করতে পারে না। কোনো সার্কিটের মধ্যে যদি এই প্যাসিভ এলিমেন্ট থেকে থাকে তাহলে সে কি করে না, আইদার এনার্জিকে সে স্টোর করে অথবা এনার্জিকে ডিসিপেট করে। এই ডিসিপেট করার মানে হলো যে এনার্জিটাকে গোটা সার্কিটের মধ্যে ছড়িয়ে দেয় কীভাবে না, অ্যাজ হিট এনার্জি। প্যাসিভ এলিমেন্টের এক্সাম্পল আমরা হিসেবে ধরতে পারি রেজিস্টার, ক্যাপাসিটার আর ইন্ডাক্টার। তোমরা প্রত্যেকেই ক্লাসে যারা ক্লাস করেছো তারা জানো যে রেজিস্টার, ক্যাপাসিটার আর ইন্ডাক্টার জিনিসগুলো আসলে কি। এগুলো এক একটা প্যাসিভ কম্পোনেন্ট যেটা কিন্তু এনার্জি স্টোর বা এনার্জি ডিসিপেট করতে সার্কিটের মধ্যে ব্যবহার করা হয়। অ্যাক্টিভ এলিমেন্ট কি? অ্যাক্টিভ এলিমেন্টস আর কম্পোনেন্টস দ্যাট ক্যান ইন্ট্রোডিউস এনার্জি ইনটু দ্য সার্কিট. These elements have the ability to control the flow of electrons and can amplify signals or provide power gain. এই অ্যাক্টিভ এলিমেন্ট কিন্তু এনার্জিকে প্রডিউস করে এবং সে কি করে না, এনার্জিকে অ্যাম্প্লিফাই করতে পারে অথবা পাওয়ার গেনেও কিন্তু সাহায্য করে। এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি ব্যাটারি, জেনারেটার্স, অপারেশনাল অ্যাম্প্লিফায়ার অ্যান্ড ডায়োড। তো এই অ্যাক্টিভ আর প্যাসিভ এলিমেন্ট জিনিসগুলো কি এবং তাদের এক্সাম্পল, এই কোয়েশ্চেন কিন্তু এক্সামে তোমাদের আসতে চলেছে। নেক্সট কোয়েশ্চেন হলো কনভার্ট দ্য কারেন্ট সোর্স ইনটু ইকুইভ্যালেন্ট ভোল্টেজ সোর্স। একটা কারেন্ট সোর্সকে কিভাবে ভোল্টেজ সোর্সে কনভার্ট করব সেই ধরনের কিছু এক্সাম্পল বা সেই ধরনের কিছু নিউমেরিক্যাল প্রবলেমস কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে। যেমন এখানে একটা দেওয়া আছে, দেখো 10 অ্যাম্পিয়ারের একটা কারেন্ট সোর্স আছে আর 8 ওহমের একটা রেজিস্ট্যান্স কিন্তু প্যারালালে কানেক্ট আছে। এবার এটাকে যখন আমি ভোল্টেজ সোর্সে কনভার্ট করতে যাব তখন কি করতে হবে না, আমাকে ভোল্টেজটা কত এই সার্কিটের মধ্যে সেটা বের করতে হবে। তো অ্যাকর্ডিং টু ওহমস ল আমরা জানি যে V ইজ ইকুয়াল টু I ইন্টু R। তো সেই I ইন্টু R মানে I এখানে 10 অ্যাম্পিয়ার আর R মানে হচ্ছে এখানে 8 ওহম। তাহলে এই দুটোকে যদি আমি মাল্টিপ্লাই করি 10 ইন্টু 8 মানে হচ্ছে 80 ভোল্ট। এবং সেই 8 ওহম যে রেজিস্ট্যান্সটা প্যারালালে ছিল সেটা কিন্তু সিরিজে কানেক্ট হয়ে যাবে হোয়েন ইট উইল কনভার্ট টু ভোল্টেজ সোর্স। তাহলে কারেন্ট সোর্স থেকে ভোল্টেজ সোর্সে কনভার্ট করার নিয়মটা কি না, একটা কারেন্ট সোর্স আর একটা প্যারালালে যদি রেজিস্ট্যান্স দেওয়া রয়েছে তাহলে সেই রেজিস্ট্যান্সটা প্রথমত সিরিজে হয়ে যাবে এবং ভোল্টেজ সোর্স বের করার পদ্ধতি হলো V ইজ ইকুয়াল টু IR। এই পদ্ধতিতে কিন্তু আমরা বের করব। সেমভাবে আমরা যদি বলি কনভার্ট এ ভোল্টেজ সোর্স ইন্টু ইকুইভ্যালেন্ট কারেন্ট সোর্স, তাহলে দেখো ভোল্টেজ সোর্স 120 ভোল্ট এবং তার সাথে সিরিজে একটা 20 ওহমের রেজিস্ট্যান্স আছে। তাহলে সেক্ষেত্রে আমাদের আবার সেই একই পদ্ধতিতে V ইজ ইকুয়াল টু IR মানে I ইজ ইকুয়াল টু V বাই R। V মানে এখানে আমাদের 120 আর R মানে এখানে 20। তাহলে 120/20 করলে আমরা পাবো কত, 6 অ্যাম্পিয়ার। এবং সেই 20 ওহম যে রেজিস্ট্যান্সটা দেখো সিরিজে ছিল ওটা কিন্তু যেহেতু আমরা এটা কারেন্ট সোর্সে কনভার্ট করছি তাহলে এটা কিন্তু প্যারালালে কানেক্ট হয়ে যাবে। ঠিক ভাইস ভার্সা, যেমন ভোল্টেজ সোর্স থেকে কারেন্ট সোর্স করব তার উল্টোটা হবে কারেন্ট সোর্স থেকে ভোল্টেজ সোর্সে। এরপর আমরা চলে আসবো ইউনিট 2-তে। সেখানে কি টপিক আছে, ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক সার্কিট। তো এখানে যেটা মেনলি কিছু টার্মিনোলজি এখানে ইউজ করা হয় মানে কোয়েশ্চেনে আসে, সেগুলো হলো ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি, MMF। ঠিক আছে, তো ম্যাগনেটিক ফ্লাক্স বলতে আমরা কি বুঝি না, ম্যাগনেটিক ফ্লাক্স হলো সেই একটা লাইনস অফ ফোর্স যেটা কি না পার্টিকুলার একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে কতটা পরিমাণ ম্যাগনেটিক লাইনস অফ ফোর্স ফ্লো করবে সেটাই হলো ম্যাগনেটিক ফ্লাক্স। এবং এই ম্যাগনেটিক ফ্লাক্সের ইউনিট অবশ্যই মাথায় রাখতে হবে, সেটা হলো ওয়েবার, যেটা আমার এই PDF-এ হয়তো মেনশন করা নেই। তোমরা ভিডিওটা যদি দেখো ভালো করে মন দিয়ে এগুলো কিন্তু তোমরা মাথায় রাখার চেষ্টা করবে। নেক্সট হচ্ছে যে ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি। এটা সবসময় আমরা জানি ডেনসিটি মানে কি, পার ইউনিট ক্রস সেকশনাল এরিয়াতে কতটা পরিমাণ ম্যাগনেটিক ফ্লাক্স
ফ্লো করছে, টোটাল নাম্বার অফ ম্যাগনেটিক ফ্লাক্স পাসিং পার ইউনিট ক্রস সেকশনাল এরিয়া, সেটাই হলো ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি। তাহলে যদি আমি ম্যাথমেটিক্যালি এটাকে এক্সপ্রেস করি কি বলবো না, ম্যাগনেটিক ফ্লাক্সকে যদি ফাই দিয়ে ডিনোট করা হয় আর এরিয়াকে যদি এ দিয়ে ডিনোট করি, তাহলে ফাই ডিভাইডেড বাই এ হবে আমাদের ফ্লাক্স ডেন্সিটি। তাহলে ফাই এর ইউনিট যদি ওয়েবার হয়, তাহলে ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটির ইউনিট কি হবে না ওয়েবার পার মিটার স্কোয়ার, কারণ এরিয়ার ইউনিট কি মিটার স্কোয়ার। তাহলে ম্যাগনেটিক ফ্লাক্সের ইউনিট হলো ওয়েবার আর ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটির ইউনিট হলো ওয়েবার পার মিটার স্কোয়ার। নেক্সট চলে আসবো ইএমএফ কি জিনিস আর এমএমএফ কি জিনিস। এই দুটোর ফুল ফর্ম তোমরা সবাই কম বেশি জানো, ইলেকট্রোমোটিভ ফোর্স আর ম্যাগনেটোমোটিভ ফোর্স। নামগুলোর মধ্যেই বোঝা যাচ্ছে যে কি এদের কাজ অ্যাকচুয়ালি। তো এটা হলো এমন একটা ইএমএফ হলো এমন একটা ফোর্স যেটা ইলেকট্রনের ফ্লোকে কন্ট্রোল করে, মানে ইলেকট্রনকে এক স্থান থেকে অন্য স্থানে পাঠাতে যে পরিমাণ ফোর্স তৈরি হয়, যে পরিমাণ ফোর্স প্রয়োজন হয়, সেটাকে বলা হয় ইলেকট্রোমোটিভ ফোর্স। আর ম্যাগনেটোমোটিভ ফোর্স হলো ফ্লাক্সের ফ্লোকে কন্ট্রোল করার জন্য যে পরিমাণ ফোর্স প্রয়োজন হয়, সেটা হলো ম্যাগনেটোমোটিভ ফোর্স। এবার হলো আমাদের সিমিলারিটিস বিটুইন ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক সার্কিট। এটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই কমন একটা, খুবই ইজি একটা কোয়েশ্চেন, যেটা কিনা আমাদের আগের বার 2023-এর কোয়েশ্চেনেও এসেছে। তো সেটা হলো যে ম্যাগনেটিক আর ইলেকট্রিক সার্কিটের কি কি সিমিলারিটি আছে, বা আমরা যদি বলি কম্পেয়ার করি দুটো সার্কিটকে, তাহলে দেখা যায় যে ম্যাগনেটিক সার্কিটের যেটা ফ্লাক্স সেটাই ইলেকট্রিক সার্কিটের কিন্তু কারেন্ট। এই ম্যাগনেটিক সার্কিটের ফ্লাক্সের ইউনিট হচ্ছে ওয়েবার আর ইলেকট্রিক সার্কিটের কারেন্টের ইউনিট হচ্ছে কি অ্যাম্পিয়ার। পয়েন্ট হচ্ছে ফ্লাক্স ডেন্সিটি, এটা হচ্ছে লাইনস অফ ফোর্স পার স্কোয়ার মিটারে কতটা, আর কারেন্ট ডেন্সিটি হচ্ছে কারেন্ট পার স্কোয়ার মিটারে কতটা। ইউনিট আমি আগেও বলেছি, ফ্লাক্স ডেন্সিটি হচ্ছে ওয়েবার পার মিটার স্কোয়ার, কারেন্ট ডেন্সিটির ইউনিট হলো অ্যাম্পিয়ার পার মিটার স্কোয়ার। এখানে কি হয়েছে, রেজিস্ট্যান্স যেটা রয়েছে আমাদের ম্যাগনেটিক সার্কিটের যে রেজিস্ট্যান্স, সেটাকে কিন্তু একটা অন্য নামে পরিচিত, সেটা হলো রিলাক্ট্যান্স, যেটাকে আমরা এস দিয়ে ডিনোট করে থাকি। আর রেজিস্ট্যান্স যেটা ইলেকট্রিক সার্কিটে কারেন্টের ফ্লোকে বাধা দেয়, সেটাকে আমরা রেজিস্ট্যান্স বলে থাকি, যেটা হচ্ছে আর দিয়ে আমরা ডিনোট করি। এমএমএফ কি, এমএমএফ হলো একটু আগেই বললাম যে এমন একটা ফোর্স যে ফোর্সটা ম্যাগনেটিক ফ্লাক্সের ফ্লোকে কন্ট্রোল করে। আর ইএমএফ হলো ইলেকট্রোমোটিভ ফোর্স, যেটা ইলেকট্রনের ফ্লোকে কন্ট্রোল করে। ইউনিট আমি আগেই বলে দিয়েছি। নেক্সট হচ্ছে আমাদের permeability. Permeability of a material is its conducting power for magnetic lines of force through the material. It can also be defined as the ratio of flux density produced material to the magnetic field strength. তার মানে ফ্লাক্স ডেন্সিটির সাথে যদি ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথের রেশিও করি, তাহলেও কিন্তু পারমিয়াবিলিটি পেয়ে যাব। এটাকে আমরা মিউ দিয়ে ডিনোট করে থাকি। নেক্সট হচ্ছে ফ্লেমিংসের লেফট হ্যান্ড অ্যান্ড রাইট হ্যান্ড রুল। তো ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল কোথায় কাজে লাগে এবং রাইট হ্যান্ড রুল কোথায় অ্যাপ্লিকেবল, সেটাও কিন্তু আমাদের জানতে হবে। তো অ্যাকর্ডিং টু ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল, আমরা যদি বাঁ হাতের তর্জনী এবং মধ্যমা এবং বৃদ্ধাঙ্গুষ্ঠকে একে অপরের সাথে পারপেন্ডিকুলার রাখি, তাহলে দেখা যাবে যে থাম্ব পয়েন্টটা বা বৃদ্ধাঙ্গুষ্ঠ যে পয়েন্ট আমাদের আঙুলটা, সেই আঙুলটা আমাদের কোন আঙুলটা কি করে না মোশনকে ডিনোট করে। ঠিক আছে, মোশন বা ফোর্সকে, কন্ডাক্টরের মোশন বা ফোর্সকে ডিনোট করে। আর ফার্স্ট ফিঙ্গার বা তর্জনীকে আমরা যদি কনসিডার করি, সেক্ষেত্রে দেখা যায় ম্যাগনেটিক ফিল্ডকে ডিনোট করে, এবং সেকেন্ড ফিঙ্গার যেটা রয়েছে বা আমাদের যেটা মধ্যমা, সেটা কি করে না কারেন্টের ডিরেকশনকে ডিনোট করে, এবং এটা অ্যাপ্লিকেবল কোথায় হয়, মোটরে। নেক্সট হচ্ছে রাইট হ্যান্ড রুল। রাইট হ্যান্ড রুলের ক্ষেত্রেও আমাদের ডান হাতের তিনটে আঙুলকে পারপেন্ডিকুলার যদি রাখা হয়, এক্ষেত্রে মুভমেন্ট অফ দ্য কন্ডাক্টর, মোশন মানে। আর ফার্স্ট ফিঙ্গারটা কি করে না ইন্ডেক্স ফিঙ্গার যেটা বা তর্জনী, সেটা করে ম্যাগনেটিক ফিল্ড, যেটা নর্থ টু সাউথে মুভ করায়, ডিরেকশন অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড। আর সেকেন্ড ফিঙ্গার বা মধ্যমা বা মিডল ফিঙ্গার যেটা, সেটা ইন্ডিকেট করে ইনডিউসড কারেন্ট ফ্রম পজিটিভ টু নেগেটিভ। এবার এটা হচ্ছে কোথায় অ্যাপ্লিকেবল না ইলেকট্রিক জেনারেটরে। এরপর হচ্ছে হিস্টেরেসিস লুপ, খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। হিস্টেরেসিস লুপ জেনারেলি আমরা আরেকটা নামেও এটাকে বলা হয়, যেটার নাম হচ্ছে বিএইচ লুপ, যেখানে বি ডিনোট করে হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটিকে, আর এইচ ডিনোট করে হচ্ছে ম্যাগনেটাইজিং ফোর্সকে। তো এখানে আমরা
নাম্বার অফ ম্যাগনেটিক প্রপার্টিজ অ্যাবাউট এ মেটেরিয়াল, এটা আমরা এই হিস্টেরেসিস লুপ থেকে কিন্তু জানতে পারবো, যেমন রিটেন্টিভিটি, রেসিডুয়াল ম্যাগনেটিজম, কোয়ার্সিভ ফোর্স, পারমিয়াবিলিটি অ্যান্ড রিলাক্ট্যান্স। তো এই ধরনের যে টার্মিনোলজিগুলো রয়েছে এইগুলো কিন্তু একটা মেটেরিয়ালের আমরা জানতে পারবো কিভাবে, না এই হিস্টেরেসিস লুপের মাধ্যমে। এই ছবিটা তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে, যেটা হচ্ছে এখানে দেখো একটা 4 কোয়াড্রেন্ট একটা গ্রাফ ড্র করা হয়েছে, যেটা 0 থেকে স্টার্ট হয়ে এ তে যাচ্ছে এবং এ থেকে বি ডিরেকশন, বি থেকে সি, সি থেকে ডি তে, ডি থেকে ই থেকে ই তে এবং ই থেকে এফ এ, এফ থেকে এ অবধি। এটা কিন্তু বিস্তৃত একটা ক্লোজ লুপ। তো এইটাই বলা হচ্ছে বিএইচ লুপ, যেটার পজিটিভ দিকে বিএম ম্যাক্সিমাম ফ্লাক্স ডেন্সিটি আর নেগেটিভ দিকের ফ্লাক্স ডেন্সিটি, পজিটিভ দিকের ম্যাগনেটাইজিং ফোর্স আর হচ্ছে নেগেটিভ দিকের ম্যাগনেটাইজিং ফোর্স। নেক্সট আমরা চলে আসবো যে পাওয়ার ট্রায়াঙ্গেল, এটাও খুব ইম্পর্টেন্ট এবং এটা এক্সপ্লেন করতে দিতে পারে। পাওয়ার ট্রায়াঙ্গেলে আমাদের 3টে পাওয়ার থাকে। একটা যদি আমি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা সমকোণী ত্রিভুজকে যদি আমি কনসিডার করি, তাহলে তার বেস কম্পোনেন্ট যেটা সেটা হয় অ্যাক্টিভ পাওয়ার, যেটা পারপেন্ডিকুলার কম্পোনেন্ট সেটা হয় রিয়াক্টিভ পাওয়ার, আর যেটা রেজাল্ট্যান্ট সেটা হয় অ্যাপারেন্ট পাওয়ার। এই ফর্মুলাগুলো দেওয়া আছে, তোমরা খুব ভালো করে দেখবে এবং এখানে একটা ছবিও আমি ইনক্লুড করে দিয়েছি। দেখো এখানে যে বেস কম্পোনেন্ট সেটা কিন্তু ভিআই কস ফাই বা ট্রু পাওয়ার, যেটার ইউনিট হলো কিলোওয়াট, আর রিয়াক্টিভ পাওয়ার ভিআই সাইন ফাই, যেটার ইউনিট হলো VAR বা ভোল্ট অ্যাম্পিয়ার রিয়াক্টিভ, আর অ্যাপারেন্ট পাওয়ার যেটা হলো ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার। ইলেকট্রিক্যাল পার্টের লাস্ট চ্যাপ্টার সেটা হলো ট্রান্সফরমার অ্যান্ড মেশিন। এখানে ট্রান্সফরমার কি জিনিস এবং তার ওয়ার্কিং কীরকমভাবে সে অপারেট করে সেটা কিন্তু এক্সপ্লেন করা হয়েছে। এই কোয়েশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। এর সাথে আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে কনস্ট্রাকশন বা মেন পার্ট অফ দ্য ট্রান্সফরমার। তো ট্রান্সফরমার জিনিসটা কিছুই না, সেটা হলো একটা ইলেকট্রোস্ট্যাটিক ডিভাইস যেটা ট্রান্সফর্ম করে ভোল্টেজকে উইদাউট চেঞ্জিং ফ্রিকোয়েন্সি। এটা হচ্ছে মেন ডেফিনিশন। এবার এর ওয়ার্কিং কি না, এর ওয়ার্কিংকে কিছু ভাগে ভাগ করা হয়েছে। যে প্রথমেই যেটা কি করা হয় না, অল্টারনেটিং কারেন্ট অ্যাপ্লাই বা এসি ভোল্টেজ অ্যাপ্লাই করা হয় এবং দেন ম্যাগনেটিক ফ্লাক্স জেনারেট হয় এবং সেই ম্যাগনেটিক ফ্লাক্স প্রাইমারি থেকে সেকেন্ডারিতে ট্রান্সফার হয় এবং দেন ইলেকট্রোমোটিভ ফোর্স ইন্ডাকশন হয়। এখানে 4টে পয়েন্টে কিন্তু ওয়ার্কিং প্রিন্সিপালটা খুব সুন্দরভাবে বলা হয়েছে। এবং তারপরে হচ্ছে ভোল্টেজ ট্রান্সফর্ম করে, এই ভোল্টেজটা যখন ইন্ডাকশন হলো সেই ভোল্টেজটাকে ট্রান্সফর্ম করবে এবং সেটা যদি প্রাইমারি থেকে সেকেন্ডারিতে ভোল্টেজ বেশি থাকে তাহলে সেটাকে স্টেপ আপ বলে, আর সেকেন্ডারিতে যদি ভোল্টেজ কম থাকে তাহলে সেটাকে স্টেপ ডাউন ট্রান্সফরমার বলা হয়ে থাকে। আর হচ্ছে মেন পার্ট যেগুলো হচ্ছে কোর, ওয়াইন্ডিং, এখানে খুব সুন্দর করে দেওয়া আছে, প্রাইমারি ওয়াইন্ডিং, সেকেন্ডারি ওয়াইন্ডিং, ইনসুলেশন, ট্যাঙ্ক, অয়েল, ট্যাপ চেঞ্জার, বুশিং, কনজারভেটর, কুলিং সিস্টেম, এগুলো হচ্ছে এর মেন পার্ট। এবার হচ্ছে ট্রান্সফরমারের ইএমএফ ইকুয়েশন, যেটা খুবই ইম্পর্টেন্ট। মেনলি আমরা জেনারেলি সাইন ওয়েভের যে ইকুয়েশন সেটা দিয়ে এটা আমরা এক্সপ্রেস করতে পারি। তো ফাই ইজ ইকুয়াল টু, যেমন ভি ইজ ইকুয়াল টু ভিএম সাইন ওমেগাটি হয় বা আইএম সাইন ওমেগাটি হয়, আই ইকুয়াল টু, সেরকম ফাই ইকুয়াল টু ফাই এম সাইন ওমেগাটি, এটা 1 নাম্বার ইকুয়েশন দেওয়া হয়েছে। এবং ইনস্ট্যান্টেনিয়াস ইএমএফ ই ইকুয়াল টু আমরা জানি -n ডিফাই ডিটি, এটা অ্যাকর্ডিং টু ফ্যারাডেজ ল, আর E2 ইকুয়াল টু হচ্ছে -n2 ডিফাই ডিটি। এবার হচ্ছে এই ফাই এর জায়গায় আমরা কি করব, ফাই এম সাইন ওমেগাটি পুট করব এবং E1 ইকুয়াল টু আমরা লিখতে পারি -n1 ওমেগা ফাই এম কস ওমেগা টি, কারণ এটার সাইন ওমেগাটির ডেরিভেটিভ করলে হয় কস ওমেগাটি। আর এখানে কস ওমেগাটিকে আবার আমরা এইভাবে লিখতে পারি সাইন ওমেগাটি -90 ডিগ্রি। ম্যাক্সিমাম ভ্যালু অফ E1 যদি আমরা বের করতে চাই তাহলে n1 ওমেগা ফাই এম, আর আরএমএস ভ্যালু যখন বের করতে যাব তখন কি হবে, EM বাই √2, মানে ম্যাক্সিমাম বাই √2 করলে আমরা পাবো আরএমএস ভ্যালু। এবার E1 ইকুয়াল টু আমরা লিখতে পারি যে n1 2πf, মানে ওমেগার জায়গায় আমরা লিখলাম 2πf ফাই এম বাই √2, মানে কিছুই না, শুধু EM1 যেটা আছে সেটার ভ্যালু আমরা পুট করে দিলাম। এবার এটাকে যদি আমি ক্যালকুলেট করি 1/√2, এটার ভ্যালু হলো 2π ডিভাইডেড বাই √2, এটার ভ্যালু হলো 4.44 ফাই এম n1। এটাকে যদি ক্যালকুলেটারে করো দেখতে পাবে যে 4.44 ফাই এম n1 কিন্তু আসছে। সিমিলারলি E2 ইকুয়াল টু 4.44 ফাই এম n2। এইভাবে আমরা কিন্তু ইএমএফ ইকুয়েশন বের করতে পারবো খুব সহজ পদ্ধতিতে। এরপর হচ্ছে আমাদের
টার্নস রেশিও কিছুই না, E1 বাই E2 ইকুয়াল টু N1 বাই N2, বা আমি বলতে পারি E2 বাই E1 ইকুয়াল টু N2 বাই N1, যেটাকে আমরা A দিয়ে ডিনোট করতে পারি, এবং এই এটাই বেসিক্যালি একটা টার্নস রেশিও অফ দ্য ট্রান্সফরমার। এরপর খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে এডি কারেন্ট লস। ট্রান্সফরমারে মেনলি দুই ধরনের লস হয়, এডি কারেন্ট মানে কোর লস আর কপার লস। এই কোর লসের মধ্যে পড়ে হচ্ছে এডি কারেন্ট লস আর হিস্টেরেসিস লস, আর কপার লস হচ্ছে আই স্কোয়ার আর লস, মানে ওয়াইন্ডিং এর মধ্যে যে লস হয়। কোর লস, এই এডি কারেন্ট লসটা কি না, একটা ট্রান্সফরমার জেনারেলি একটা কোরের মধ্যে ওয়াইন্ডিং প্লেস করা থাকে, এবং যখনই এসি সাপ্লাই প্রোভাইড করা হয় তখন ওই ওয়াইন্ডিং এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করে, যার ফলে আমাদের কি হয় না ইএমএফ ইন্ডাকশন হয় অ্যাকর্ডিং টু ফ্যারাডেস ল। এবার এই ইএমএফটা শুধুমাত্র যে ফ্লাক্স যে শুধুমাত্র কন্ডাক্টরের মধ্যেই ফ্লো করছে তা নয়, ফ্লাক্স কিন্তু এই কোরের মধ্যেও ফ্লো করে, এবং যার কারণে কোরের মধ্যেও একটা ইএমএফ ইনডিউসড হয়, যে ইএমএফ এর কারণে একটা কারেন্ট ফ্লো করে, ক্লোজ পাথে একটা কারেন্ট ফ্লো করে, কারণ কোরটাও একটা কিন্তু ক্লোজ পাথ। তো এই যে ক্লোজ কারেন্টটা বা সার্কুলেটিং কারেন্টটা, যেটাই হচ্ছে এডি কারেন্ট, এবং এই কারেন্টের জন্য কোরের যে নিজস্ব রেজিস্ট্যান্স রয়েছে তার মধ্যে হিট জেনারেট হচ্ছে, সেই হিটটাই কিন্তু এডি কারেন্ট লস। নেক্সট হচ্ছে ক্লাসিফাই মোটরস এবং রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন অফ ডিসি মোটর, ডিসি সিরিজ মোটর। তো মেনলি তিন ধরনের মোটর হয়, এসি মোটর, ডিসি মোটর আর আদার্স কিছু মোটর হয়, স্পেশাল মেশিন যেগুলোকে বলা হয়। ডিসি মোটরের মধ্যে সিরিজ মোটর, শান্ট মোটর, কম্পাউন্ড মোটর, পার্মানেন্ট ম্যাগনেট মোটর, আর এসি মোটরের মধ্যে ইন্ডাকশন মোটর আর সিনক্রোনাস মোটর। এগুলোর ডিটেল তোমরা পরবর্তীকালে পড়বে। আর আদার্স হলো রিল্যাক্ট্যান্স মোটর, হিস্টেরেসিস মোটর, স্টেপার মোটর, ব্রাশলেস ডিসি মোটর, ইউনিভার্সাল মোটর। ডিসি সিরিজ মোটর জেনারেলি ইউজ করা হয় ট্রাকশন পারপাসে। এরপর একটা অঙ্ক ট্রান্সফরমার রিলেটেড, একটা ট্রান্সফরমারের প্রাইমারি কয়েল এবং সেকেন্ডারি কয়েল নাম্বার অফ টার্ন দেওয়া আছে, N1 500 আর N2 5000। ইনপুট ভোল্টেজ 220 ভোল্ট, মানে V1 220 ভোল্ট দেওয়া আছে। আউটপুট ভোল্টেজ বের করতে হবে, খুবই ইজি ফর্মুলা, VS বাই NS ইকুয়াল টু VP বাই NP, বা আমরা লিখতে পারি N2 বাই N1 ইকুয়াল টু V2 বাই V1। সেখান থেকে আমাদের কি বের করতে দিয়েছে না, আমাদের আউটপুট ভোল্টেজ বা V2 বের করতে দিয়েছে। সব ডেটাই দেওয়া আছে, V2 বের করা এই ফর্মুলা দিয়েই কিন্তু হয়ে যাবে। সেকেন্ড কোয়েশ্চেন যেটা আছে না, একটা ট্রান্সফরমারের N1 দেওয়া আছে 1200 আর N2 দেওয়া আছে 1000, এবং যদি কারেন্ট প্রাইমারি কয়েলের 4 অ্যাম্পিয়ার হয় তাহলে সেকেন্ডারি কয়েলের কত হবে। তো ফর্মুলা কিছুই না, N2 বাই N1 ইকুয়াল টু I1 বাই I2। তো সেই ফর্মুলায় যদি পুট করি আমরা কিন্তু ইজিলি সেকেন্ডারি কয়েলের কারেন্ট পেয়ে যাব। এই ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে যদি আমি সেকেন্ডারির অ্যাক্রসে আমি ধরতে চাই, মানে N2 বাই N1 ইকুয়াল টু যদি V2 বাই V1 লিখি, তাহলে কারেন্টের ফর্মুলাটা কিন্তু I1 বাই I2, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। ঠিক উল্টোটা, সবগুলো যদি উপরে 2 দিয়ে রিপ্রেজেন্ট করি, কারেন্টের ক্ষেত্রে সেটা কিন্তু 1 দিয়ে রিপ্রেজেন্ট হবে, মানে V2 বাই V1 ইকুয়াল টু N2 বাই N1 ইকুয়াল টু I1 বাই I2। তো এইভাবে আমরা কিন্তু I1 এর ভ্যালু যেহেতু দেওয়া আছে, তাহলে I2 এর ভ্যালুটাও কিন্তু বের করে নিতে পারবো এই ফর্মুলা পুট করে। দ্যাটস অল।